দর্শক আমন্ত্রণ ডাকসু নির্বাচন নিয়ে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডাকসু দ্য স্টুডেন্টস ভয়েস অনুষ্ঠানে। আপনারা জানেন এই নির্বাচনের ভোটাভুটি 9 সেপ্টেম্বর এবং চলছে জমজমাট প্রচারণা। মোট 28টি পদে 470 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে লড়ছেন 13 জন এবং সেই 13 জনের মধ্যে 6 জন আজ আমাদের সঙ্গে ডাকসু দ্য স্টুডেন্টস ভয়েসের পোডিয়ামে। দর্শক একটি কথা বলে রাখি, এটি কোনো টকশো নয়, এটি ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের মধ্যকার ডিবেটের একটি প্ল্যাটফর্ম, যেখানে সুযোগ থাকছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্থাৎ ডাকসু নির্বাচনের ভোটারদের প্রশ্ন করারও। শুরুতেই পরিচয় করিয়ে দিতে চাই 6 জনের সঙ্গে। আমার হাতের ডান দিকে আছেন আলামিন সরকার, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে প্রার্থী হয়েছেন। আমাদের সঙ্গে যোগ দেবেন প্রতিরোধ পর্ষদের মালিহা তাবাসসুম। আমার হাতের ডান দিকে আছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী আরমান হোসেন এবং হাতের বাঁ দিকে আছেন ডাকসু ফর চেঞ্জ প্যানেলের প্রার্থী মুক্তার হোসেন। আমার হাতের ডান দিকে আছেন স্বতন্ত্র প্রার্থী রিয়াজ মাতুব্বর এবং বাঁ দিকে আছেন জহিন ফেরদৌস জামি। আপনাদের 6 জনকেই স্বাগত এই অনুষ্ঠানে। শুরুতেই একটি কমন প্রশ্ন, সবাই 2 মিনিট করে সময় পাবেন এটি উত্তর দেওয়ার জন্য। আমি প্রথমেই যেতে চাই আলামিন সরকারের কাছে। আপনি নির্বাচিত হলে এই ক্রীড়ার বিষয়ে প্রায়োরিটি কাজ কি হবে এবং কেন সেগুলো গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? আসসালামু আলাইকুম, আমি আলামিন সরকার, 19-20 সেশন আর বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদে ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী আসন্ন ডাকসু নির্বাচনে। আমি আসলে ক্রীড়াঙ্গনটা বর্তমানে হচ্ছে যে এইটিকে আমি হচ্ছে যে উন্মুক্ত করতে চাই 40,000 শিক্ষার্থীদের জন্যই। কারণ বর্তমান প্রশাসন এবং হচ্ছে যে অতীতেও তারা হচ্ছে যে খেলাধুলার যে যতগুলো আয়োজন আছে সবগুলোই হচ্ছে যে ওই প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড অ্যাজ ওয়েল এস হচ্ছে যে যারা ইউনিভার্সিটি টিমগুলোতে খেলে, উইথ ডিউ রেসপেক্ট, আই হ্যাভ রেসপেক্ট ফর দ্যাম, বাট হচ্ছে যে আমার মনে হয় সকল আয়োজনই তাদের হাতে জাস্ট ট্রফি তুলে দেওয়ার জন্য। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন কাতার ওয়ার্ল্ড কাপে যখন মহসিন হলের মাঠে খেলা দেখানো হয়, তখন যখন মিনি কাতার স্টেডিয়াম হয়ে যায়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন খেলাধুলা হয় তখন হচ্ছে যে খেলাধুলায় পার্টিসিপেন্টটা কম থাকে। তো এই পার্টিসিপেন্টটা যেন সবাই যেন হচ্ছে যে খেলাধুলায় অংশগ্রহণ করে, সে ব্যাপারে আমার প্রথম প্রায়োরিটি। এবং সেই দৃষ্টিকোণ থেকে হচ্ছে যে খেলাধুলায় একটা বৈষম্য আছে কোঠার প্লেয়ারদেরকে নিয়ে, যার জন্য হচ্ছে যে প্রত্যেকটা টুর্নামেন্টে ইমব্যালেন্সড একটা পরিস্থিতি তৈরি করে রাখা হয়েছে। যেমন আমার ছোটো ভাই জামি যখন হচ্ছে যে একটা টিমে খেলবে, তার বিপরীতে যখন কোনো প্রফেশনাল প্লেয়ার না থাকবে, স্বভাবতই হচ্ছে জামির টিম একটা সুবিধা পাবে, যার জন্য হচ্ছে তার প্রতিপক্ষ কিন্তু ডিমোটিভেটেড হয়ে যাবে। তো এই যে পলিসিগুলো আছে, আসলে এই পলিসিগুলো আমি পরিবর্তন করতে চাই এবং খেলাধুলাটাকে সবার জন্য উন্মুক্ত করতে চাই। পাশাপাশি অনাবাসিক যারা রয়েছে, অনাবাসিকদের জন্য যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের জন্য এই স্পোর্টস ডে রাখে, পাশাপাশি হচ্ছে তাদেরকে নিয়ে যেন আন্তঃবাস্ত্র টুর্নামেন্টের আয়োজন করে, আর মেয়েদের হলগুলোতে যেন হচ্ছে খেলাধুলার ইনডোর এবং আউটডোর গেমসের যে ইকুইপমেন্টস রয়েছে সেগুলো যেন প্রপারলি ইনস্টল করা হয় এবং সারা বছরই যেন মেয়েরা খেলতে পারে। এবং পাশাপাশি হচ্ছে মেয়েদের যে আউটডোর গেমসগুলো রয়েছে তার মধ্যে অন্যতম ক্রিকেটটা হয়, বাট ফুটবলটা হয় না, ফুটবলটাও যেন হয়। এই সকল ব্যাপারে সার্বিক দিক বিবেচনায় আমি চাই যেন খেলাধুলাটা সবার জন্য উন্মুক্ত হয় এবং যে ছেলে মেয়েরা বার্সেলোনা রিয়াল মাদ্রিদের এল ক্লাসিকো দেখার জন্য রাত 2টায় টিএসসিতে যে খেলা দেখতে পারে, তারা অবশ্যই সুযোগ পেলে, সেই ধরনের পরিবেশ পেলে তারা হচ্ছে যে মাঠের খেলায়ও অংশগ্রহণ করবে। এবং আমি সেই অংশগ্রহণ নিশ্চিত করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 সাধারণ শিক্ষার্থীদেরকে প্রতিনিধিত্ব করার জন্য আসন্ন ডাকসু নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। জি, আলামিনকে ধন্যবাদ। আমাদের সঙ্গে জয়েন করেছেন মালিহা তাবাসসুম, প্রতিরোধ পর্ষদের প্রার্থী। প্রশ্নটা আপনার জন্য আরেকবার করি, সেটা হচ্ছে আপনি নির্বাচিত হলে আপনি প্রায়োরিটি দিয়ে কোন কাজগুলো করবেন এবং সেই কাজগুলো কেন গুরুত্বপূর্ণ মনে করেন? 2 মিনিট সময়। আমি মালিহা তাবাসসুম মিম, আমি ফাইন্যান্স ডিপার্টমেন্টে ওমেন্স ফুটবল টিমের ক্যাপ্টেন এবং আমি শুধু একজন খেলোয়াড় হিসেবে নয়, একজন সংগঠক এবং একজন ক্রীড়াঙ্গনে যেই সকল সমস্যা শিক্ষার্থীরা ফেস করে সেই সব বিষয় নিয়ে আমি ফার্স্ট ইয়ার থেকে কাজ করছি এবং ওমেন্স পার্টিসিপেশনটা কেন হচ্ছে না সেই সমস্যাগুলো যেমন আমি বুঝি, এবং একজন শিক্ষার্থী যখন খেলাধুলা করতে আসে তারা কী ধরনের সমস্যা ফেস করে সেই সমস্যাগুলো আমি জানি এবং সেই সমস্যাগুলোতে আমি সঠিক প্রশ্ন করতে চাই। যদি আমি সঠিক প্রশ্ন করতে পারি তাই আমার সমাধানে পৌঁছায় দিবে। তো সেই জায়গা থেকে আমার প্ল্যান হচ্ছে প্রথমেই যে আমাদের খেলাধুলার যে জটটা আছে, এক খেলার সাথে আরেক খেলার যে ক্ল্যাশ করে, এই যে আমার হল টুর্নামেন্টে ক্রিকেট হচ্ছে, আমার ইন্টার ডিপার্টমেন্টে হচ্ছে ফুটবল হচ্ছে, বা শিক্ষার্থীরা যখন খেলাধুলা করতে যাচ্ছে তাদের ফাইনাল পরীক্ষার পরে দেখা যাচ্ছে তাদের ম্যাচে পার্টিসিপেট করা লাগছে। প্রথমেই আমি সেই খেলাধুলার জট নিরসন করতে চাই এবং মেয়েদের এখন পর্যন্ত ইন্টার ডিপার্টমেন্ট খেলা শুরু হয়নি, আমি সেই জিনিসটা চালু করতে চাই। এবং এরপরে আমাদের বিশ্ববিদ্যালয়ে যেসব জিম আছে সেই সব জায়গায় এবং ইনডোর যে ফ্যাসিলিটিগুলো আছে যেখানে হচ্ছে প্রপার ইকুইপমেন্ট নাই, সেই ইকুইপমেন্টগুলো দিয়ে
এবং প্রত্যেকটি অনুষদে শিক্ষার্থীরা যেন ক্লাসের ব্রেকে খেলাধুলায় পার্টিসিপেশন করতে পারে, তাদের জন্য একটা গেমস রুম চালু করতে চাই। এবং আমার দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে আমি মাঠ সংস্কার করে বাণিজ্যিকীকরণ বন্ধ করে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা একটা জায়গা করতে চাই। এবং আমি মনে করি একজন ক্রীড়া সম্পাদক পদে তারই আসা উচিত যে শুধু সংগঠক বা টুর্নামেন্ট অর্গানাইজার হবে না, যে সব শিক্ষার্থীকে অন্তর্ভুক্তিমূলক কাজ করতে পারবে, প্রত্যেকটা শিক্ষার্থী যেন খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে তার ব্যবস্থা করতে পারবে। মালিহাকে ধন্যবাদ। যেতে চাই আরমান হোসেনের কাছে। আরমান, প্রশ্নটা তো করাই আছে, আপনি উত্তরটা শুরু করুন। শুভ অপরাহ্ন, আসসালামু আলাইকুম। আমি আরমান হোসেন, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ব্যানারে ক্রীড়া সম্পাদক পদে নির্বাচন করছি, ব্যালট নম্বর 1। আপনারা যারা অডিয়েন্স আছেন, আমাকে দেখছেন, আমি ভার্সিটি শুরু থেকেই খেলাধুলার সাথে আছি। বিশেষ করে জুডো এবং কারাতেতে চ্যাম্পিয়ন হয়েছিলাম এবং বিগত 3 বছর ধরে আমি এটা শেখাচ্ছি এবং আন্তঃহল অ্যাথলেটিক প্রতিযোগিতা, আন্তঃহল ডিপার্টমেন্ট ভলিবল, ফুটবল, ওয়াটার পোলোতেও সাফল্য আছে। সো আমার দীর্ঘ জার্নিটাই খেলাধুলার সাথে। ইভেন আমি ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশনও করেছি মাস্টার শেষ করার পরে, এবং বর্তমানে এমফিল গবেষণা করছি টেকনিক অফ সেলফ ডিফেন্স এই টপিকের উপরে। এবং গবেষণার একটা পার্ট হিসেবে আমি অলরেডি জুলাই অভ্যুত্থানে আপনারা দেখেছেন যে আমাদের বোনেদের উপরে কিভাবে আঘাত করা হয়েছিল। ওখান থেকে আমার একটা অবজারভেশন এসেছে যে আমাদের বিশ্ববিদ্যালয় এবং দেশের নারীরা খেলাধুলা এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটির দিকে পিছিয়ে আছে। কারণ খেলাধুলা কেন দরকার? 1 নম্বর বিনোদন, 2 নম্বর হচ্ছে ফিজিক্যাল ফিটনেস। সো আমি এই 2টা জায়গায় ফোকাস করার জন্য তাদেরকে সেলফ ডিফেন্স ট্রেনিং প্রোগ্রাম করার উদ্যোগ নিয়েছিলাম এবং মেয়েদের 5টা হলেই আমি এটা 7 দিন করে করেছি এবং অলরেডি 8টা সেমিনারও করিয়েছি। এটার আলোকে আমার মনে হয়েছে যে ডাকসু নির্বাচন এই অপরচুনিটিটা আমি পেয়েছি, এই জন্য আমি এখানে আসলাম। আমি মোটা দাগে 3টা গুরুত্বপূর্ণ বিষয়কে হাইলাইট করব। তার প্রথমটা হচ্ছে নারীদের নিরাপদ খেলাধুলার পরিবেশ সৃষ্টি করব, 2 নম্বর ডিজিটালাইজেশন, 3 নম্বর অবকাঠামোগত উন্নয়ন। প্রথমটা হচ্ছে নারীদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে। আমাদের যে জিমনেশিয়ামটা আছে এখানে সকাল 7টা থেকে 1টা পর্যন্ত নারীদের টাইম দেওয়া, এই টাইমে ক্লাস থাকে, অর্থাৎ নারীদেরকে বঞ্চিত করা হয়েছে। একটা কমন রুম নাই, ওয়াশরুম মাত্র একটা। সো এই আমি চাই যে আরেকটা জিমনেশিয়াম হোক এবং এই ফ্যাসিলিটিসগুলো তৈরি হোক। 2 নম্বর ডিজিটালাইজেশন, এটার মাধ্যমে স্মার্ট কার্ড এবং অনলাইনে একটা ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং প্রয়োজনে অ্যাপ, ডিজিটাল অ্যাপ তৈরি করার মাধ্যমে সকল ইনফরমেশন আদান প্রদান এখান থেকে করা যাবে। 3 নম্বর হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন। শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠ সহ যতগুলো মাঠ ভার্সিটির ভিতরে আছে এইগুলোর দেখাশোনা করার দায়িত্বের জন্য একজন পিস কিউরেটর নিয়োগ যাতে দেওয়া হয়, এটার জন্য আমি কাজ করব। একই সাথে আমাদের খেলাধুলায় যাতে শিক্ষার্থীরা ফিরে আসে, প্রত্যেকটা শিক্ষার্থী যেন কোনো না কোনো খেলাধুলার আওতায় আসে, এটার জন্য আমি কাজ করব। আরমানকে ধন্যবাদ। যেতে চাই ডাকসু ফর চেঞ্জের প্রার্থী মুক্তার হোসেনের কাছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুক্তার হোসেন, সমাজবিজ্ঞান বিভাগ 18-19 সেশনের শিক্ষার্থী। আমার ব্যালট নাম্বার হচ্ছে 8। আমি নির্বাচন করছি ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ প্যানেল থেকে। আমি মূলত হচ্ছে একজন ট্রায়াথলেট। আমি দীর্ঘদিন যাবৎ ট্রায়াথলন নিয়ে কাজ করছি এবং হচ্ছে আন্তর্জাতিক পর্যায় থেকে শুরু করে দেশের বিভিন্ন ইভেন্টে হচ্ছে ন্যাশনাল স্পোর্টস থেকে শুরু করে আমি কয়েকদিন আগে মালয়েশিয়াতে গিয়ে খেলে আসছি। মূলত এখন পর্যন্ত আমরা দেখি আমাদের বিশ্ববিদ্যালয় শুধুমাত্র হচ্ছে 1-2টি স্পোর্টসের মধ্যেই হচ্ছে সীমাবদ্ধ। ক্রিকেট বা ফুটবল এগুলোর বাহিরে হচ্ছে তেমন একটা হচ্ছে প্রমোশন করা হয় না অন্যান্য স্পোর্টসগুলোকে। বাট আমি যেহেতু হচ্ছে একজন ট্রায়াথলেট, আমি চেষ্টা করব মাল্টি স্পোর্টস, এই ক্রিকেট ফুটবলের পাশাপাশি আরও যে স্পোর্টসের জগৎ রয়েছে সেই স্পোর্টসের জগৎটা নিয়ে হচ্ছে শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করা বা সেইটা শিক্ষার্থীদেরকে অবগত করা। তো মোটা দাগে হচ্ছে আমি শিক্ষার্থীদের জন্য হচ্ছে প্রথমেই যে কাজগুলো করতে চাই সেটা হচ্ছে আমরা জানি আমাদের বিশ্ববিদ্যালয়ে এখন ন্যাশনাল কোটায় ভর্তি হয়, মানে খেলোয়াড় কোটায়। তো এটা হচ্ছে একটা ভুক্তভোগী হচ্ছে আমি যখন হচ্ছে জুডো কারাতে টিমে হয়ে খেলতাম তখন হচ্ছে ন্যাশনাল প্লেয়ারের সাথে যখন আমাদের কম্পিটিশন হয় তখন এটা ডেফিনেটলি একটা আনফেয়ার কম্পিটিশন। সো এইখানে হচ্ছে এটা স্বাভাবিক, আমরা যারা পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আছি আর যারা প্রফেশনালি খেলাধুলা করে তাদের সাথে যখন আমরা হচ্ছে একই ফিল্ডে কম্পিটিশন করি তখন এটা একটা আনফেয়ার হয়। সেজন্য আমি চেষ্টা করবো এটার জন্য হচ্ছে আলাদা একটা ক্রাইটেরিয়া করা বা আলাদা ক্যাটাগরিতে হচ্ছে সেই কম্পিটিশনগুলোর আয়োজন করা।
দ্বিতীয়ত যে আরেকটা জিনিস, আমরা হচ্ছে যখন ঢাকা ইউনিভার্সিটির হয়ে বা বাংলাদেশের হয়ে বহির্বিশ্বে পারফর্ম করতে যাই বা কোনো খেলায় অংশগ্রহণ করতে যাই, তখন স্পন্সরশিপ বা হচ্ছে সেই সুযোগগুলো হচ্ছে আমাদের হয়ে ওঠে না। সো ওই জায়গায় আমি দীর্ঘদিন যাবত স্পন্সরশিপ নিয়ে কাজ করছি। সো আমি চেষ্টা করবো একটা ওইরকম একটা স্পন্সরশিপ ফাউন্ডেশন বা ফান্ড করার জন্য, যেখান থেকে স্টুডেন্টরা চাইলেই যারা প্রফেশনালি খেলাধুলায় আসতে চায় এই জগতে, তারাও যেন আসতে পারে এবং হচ্ছে বহির্বিশ্বেও যেন তারা ইজিলি হচ্ছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে। তৃতীয়ত আরেকটা জিনিস যেটি হচ্ছে আমার একটা মোটো হচ্ছে স্পোর্টস অ্যাক্টিভিটিস ফর এভরি স্টুডেন্ট। আমি চাই যারা বর্তমানে শুধু ক্রিকেট বা ফুটবল এই খেলাগুলোতে এনগেজ আছে, শুধু তাদের জন্যই হচ্ছে আমাদের প্ল্যানগুলো হবে না। আমি চাই প্রত্যেকটা শিক্ষার্থী যেন মিনিমাম একটা হইলেও একটা স্পোর্টস অ্যাক্টিভিটিসের মধ্যে এনগেজ থাকে। সো আমি সেই জায়গা থেকে চেষ্টা করব প্রত্যেককে এনগেজ করার জন্য, ফুটবল ক্রিকেটের বাইরে ই স্পোর্টস সহ আরও যে স্পোর্টসের জগৎ রয়েছে সেগুলোতে সবাইকে এনগেজ করার। জি, মুক্তার হোসেনকে ধন্যবাদ। রিয়াজ মাতুব্বর, স্বতন্ত্র প্রার্থী। ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ প্রদানের জন্য। আমার বন্ধুরা অনেকে অনেক কথা বলেছে, আমি জানি না তারা ক্রীড়াঙ্গনের সাথে যুক্ত স্টেক হোল্ডারদের সাথে কথা বলে তারা নির্ধারণ করেছে কিনা, আমি সে বিষয়ে সজাগ নই। বাট আমি আমার কথা বলবো যে আমি আমার যে ইশতেহারগুলো বা আমি যে ক্রীড়াঙ্গনে যে অবদান বা আমি সামনে যে অবদানগুলো রাখতে চাই, সেই বিষয়গুলো আমি আমার স্টেক হোল্ডারদের সাথে কথা বলে নিয়েছি। আমার প্রধান স্টেক হোল্ডার হচ্ছে এই ক্রীড়াঙ্গনের সাথে যুক্ত শিক্ষার্থী, যারা খেলাধুলার সাথে সম্পৃক্ত এবং যারা ভবিষ্যতে খেলাধুলাকে ওন করে, যারা খেলাধুলা করতে আগ্রহী, এবং আমাদের যে শিক্ষকরা যারা এই ক্রীড়াঙ্গনের সাথে যুক্ত, ডেপুটি ডিরেক্টর এবং যারা কর্মকর্তা কর্মচারী, এই স্টেক হোল্ডারদের সাথে কথা বলে আমি আমার ইশতেহারগুলো রেডি করেছি। তাদের যেই দাবি, তাদের যে মূল দাবি সেটা হচ্ছে আপনি যে খেলাধুলা, আমি ইন্টারাপ্ট করার জন্য স্টেক হোল্ডার 40,000 শিক্ষার্থী, ইন্টারাপশনের অপশনটা পরে। জি প্লিজ রিয়াজ কন্টিনিউ করুন। ওকে, প্রথমত আমি তাদের সাথে যখন কথা বলেছি, তারা বলেছে প্রথম আমি যে খেলাধুলা করব, আমি খেলাধুলা করবো কোথায়? আমার মাঠ লাগবে, আমার ইনডোর স্টেডিয়াম লাগবে। তাহলে আমি বাদ বাকি যতগুলো ইস্যু আছে সবগুলো আসবে আগে আমার মাঠগুলা রিকনস্ট্রাকশন করে। তারপর আপনি দেখবেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র কেন্দ্রীয় মাঠ, সেই কেন্দ্রীয় মাঠে আমি অনেক সময় ব্যয় করি। আমি মার্কেটিং ফুটবল টিমের ক্যাপ্টেন হিসেবে জানি ওই কেন্দ্রীয় মাঠের অবস্থা খুবই বাজে। আপনি ঢাকা মেডিকেল প্লাস হচ্ছে কার্জন সাইড দেখবেন, সেগুলো অনেক উঁচু। যখন বৃষ্টি হয় সমস্ত পানি মাঠে চলে আসে এবং সেখানে ড্রেন হয়ে গেছে, অর্থাৎ সেখানে খেলাধুলার মতো উপযোগী কোনো স্থান নাই। তাহলে প্লেয়াররা খেলবে কোথায়? যেই আমাদের যে প্রাণকেন্দ্র কেন্দ্রীয় মাঠ, সেটা সবার আগে সংস্কার জরুরি। পাশাপাশি প্রত্যেকটা হলের যে মাঠগুলো আছে সেই মাঠগুলো সংস্কার সবার আগে জরুরি। মাঠগুলো সংস্কার হলে, মাঠগুলো রেডি হলে আমাদের শিক্ষার্থীরা খেলাধুলার সুযোগ পাবে। পাশাপাশি আমাদের একটা ইনডোর স্টেডিয়াম আছে যেটা বিল্ডিং পাস হয়েছে, বাট পাস হয়েছে কিন্তু বিল্ডিংগুলো হয় না। সেখানে আমরা আমাদের নারীদেরকে অন্তর্ভুক্তি করতে পারবো বিভিন্ন খেলায়, বাট সেই ইনডোর স্টেডিয়ামগুলো এখনও পর্যন্ত হচ্ছে না, বাট বিল্ডিং নাকি পাস হয়েছে। এবং দেখবেন আপনারা আমাদের সেন্ট্রাল ফিল্ডের পাশে আরেকটা ইনডোর স্টেডিয়াম হওয়ার কথা ছিল 1986 সালে, বাট সেই বিল্ডিংটা ভেঙে যাওয়ার ফলে সেটা মামলা এখনও চলাধীন আছে, যার ফলে সেখানে এখনও পর্যন্ত বিল্ডিং হয় নাই। বাট সেটাও শুনছি যে বিল্ডিং পাস হয়েছে, সেখানে বিভিন্ন ধরনের খেলাধুলা আয়োজন করা হবে, আমাদের নারী শিক্ষার্থীদেরকে প্রায়োরিটি দেওয়া হবে। পাশাপাশি দেখবেন আপনি সুইমিং পুল, সেই সুইমিং পুল নিয়ে আমাদের শিক্ষার্থীদের অনেক অভিযোগ। সেই সুইমিং পুলে আমাদের ছাত্রছাত্রীরা এক্সেস পায় না, এক্সেস পায় বহিরাগতরা। তারা একটা নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে সেই সুইমিং পুলে তারা এন্ট্রি নিয়ে নেয়। তার মানে এই সমস্যাগুলো আমাদের আগে সমাধান করা দরকার, তারপরে আমাদের শিক্ষার্থীদের কাছে পৌঁছানো দরকার। এরপর আরেকটা বিষয় আমাদের শিক্ষার্থীরা যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে আমাদের কোটা সমস্যা। অনেকে কোটা সমস্যা নিয়ে কথা বলেছে, সমস্যা সমাধান করবে, কিন্তু কোনো সমস্যা সমাধানের কোনো রূপরেখা আমি কারো কাছে শুনতে পাই নাই। আপনি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দিয়ে তাকান, আপনি যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দিয়ে তাকান, সেখানে কোটা সমস্যা দূর করার জন্য তারা একটি স্পোর্টস ডিপার্টমেন্ট ক্রিয়েট করেছে, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন নাই? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটার প্লেয়াররা কেন বিভিন্ন ডিপার্টমেন্টে অন্তর্ভুক্ত থাকবে এবং ডিপার্টমেন্টগুলো কেন বৈষম্যের শিকার হবে? আমি যদি সুযোগ পাই সবার আগে আমি কোটা সমস্যা দূর করবো এবং একটা স্পোর্টস ডিপার্টমেন্ট থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। যত কোটার প্লেয়ার আছে সব কোটার প্লেয়ার সেই স্পোর্টস ডিপার্টমেন্টে থাকবে। আপনারা জানেন যে কোটার প্লেয়ার একাডেমিক পড়াশোনা খুব বেশি মনোযোগী হতে পারে না, কারণ তাদের প্যাশন থাকে খেলাধুলায়। তাহলে তাদেরকে একাডেমিক ফিল্ডে এনে অন্য ডিপার্টমেন্টে এনে তো শুধু আরেকজনের জায়গা নষ্ট করার কোনো সুযোগ নেই, অর্থাৎ তাদেরকে আমরা ওখানে দিব। পাশাপাশি আমি নারীদেরকে সুযোগ দিয়ে আমি স্পোর্টস কার্নিভাল অ্যারেঞ্জ করছি, যেখানে নারী পুরুষের সমানভাবে ছিল। ফুটবল ফিয়েস্তা করেছি আমি নারীদের অধিকার রক্ষার জন্য এবং তাদেরকে সমান সুযোগ দিয়ে আমি অ্যারেঞ্জ করতে পেরেছি। আমি জানি যে আমি নারীদেরকে রিয়াজকে ধন্যবাদ। যেতে চাই জহিন ফেরদৌস জামির কাছে। জামি। আসসালামু আলাইকুম, আমার নাম জহিন ফেরদৌস জামি। I was a very small part of under-19, Bangladesh under-19, and then I've played professional cricket, DPL থেকে শুরু করে ঢাকা ফার্স্ট ডিভিশন, এখনও খেলতেছি। সো আমার প্রথম একটা কনসার্নের জায়গা হচ্ছে আমরা কয়জন প্র্যাকটিক্যাল জায়গায় হাত দিচ্ছি। আমরা এটা করব ওটা করব, বাট প্র্যাকটিক্যাল কয়টা কাজ করব আমরা। সো আমার যদি ইশতেহার দেখা যায় তাহলে আমরা প্রথম যে কনসার্নের জায়গা সেটা হচ্ছে আমরা কয়টা প্লেয়ারকে আমরা মাঠে নিয়ে আসতে পারতেছি। সো মাঠে নিয়ে আসার জন্য আমাদের প্লেয়ারকে কী করা লাগবে? আমাদের প্রাইভেসি দেওয়া লাগবে। আমরা ওয়েমেন একটা স্পোর্টস কমপ্লেক্স করতে চাই, ইভেন এটা হচ্ছে আমি আমার দ্বিতীয় ইশতেহারে রাখছি। দেন টার্ফ, জসিমউদ্দিনে একটা টার্ফ করা যায়। সো অবকাঠামোগত উন্নয়নের অনেক কাজ আছে, অ্যান্ড দেয়ার আর নাম্বারস অফ থিংস যেটা আমরা করতে পারি। বেসিক্যালি আমরা একটু যদি হিস্ট্রিতে যাই, শারীরিক শিক্ষা কেন্দ্র 1925 সালে হয়েছে।
সো তখন বাংলা মানে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল 20,000 10-15-20,000, বাট ওই শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠ থেকে শুরু করে ফ্যাসিলিটিস এখন ওই অবস্থায় আছে। অ্যান্ড দেন জিমনেশিয়ামের যে বিষয়টা, জিমনেশিয়ামে যেটা করা হয়েছিল ওইটা 10,000 থেকে 15,000 টার্গেট করে করা হয়েছিল, এখন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট হচ্ছে 40,000। সো আমরা তো জিমনেশিয়াম ফ্যাসিলিটিস বিল্ড আপ করতে পারি নাই। এটাকে কি আমরা হলে নিয়ে যেতে পারতাম না? হলে কি আমরা আলাদাভাবে জিমনেশিয়াম করতে পারতাম না? ইভেন সুইমিং পুলের যে বিষয়টা, এই সুইমিং পুলে কিন্তু 6 কোটি টাকা লাস্ট আর্ন হয়েছে। সো এই 6 কোটি টাকা দিয়ে তো আমরা এই অবকাঠামোগত উন্নয়ন করতে পারতাম। লাস্ট ইয়ার রমজান মাসে বিসিবি 12,50,000 টাকা দিয়েছে হচ্ছে শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল ফিল্ডের মাঠ ভাড়া। সো আমরা যদি 3 ফুট উঁচু করি তাহলে তো আমাদের আমরা ঢাকা ইউনিভার্সিটি মাঠকে ফিল্টার করতে পারি। সো একদিন বৃষ্টি হলে আমরা 3 দিন খেলতে পারি না। সো আমরা এই কাজগুলো কি করতে পারি না? সো আমরা সব জায়গায় চিন্তা করতেছি যে আমরা এটা করব ওটা করব, আমরা কি ফেডারেশন প্লেয়ারগুলোকে পুশ করতে পারি না? অ্যান্ড কোটার যে বিষয়টা আমি খুবই অনেস্টলি বলি, যারা যারা কনসার্ন কিন্তু প্লেয়াররা ডিস্ট্রিবিউশন নিয়ে কনসার্ন, সবার কনসার্ন প্লেয়ার ডিস্ট্রিবিউশন নিয়ে, আমি ইফ আই এম নট রং, তাহলে ডিস্ট্রিবিউশনটা যেন ভালো হয়। অ্যান্ড তারা আই হ্যাভ টক পার্সোনালি যে কোটার প্লেয়াররা যেন ডিপার্টমেন্টের খেলা অ্যাটলিস্ট না খেলে, কারণ উই হ্যাভ আদার গেমস টু প্লে, আমরা ওই জায়গায় করতে পারি। তো এই জায়গায় সমান একটা অধিকারের জায়গাটা, যেমন আমরা যদি 11টা নতুন প্লেয়ার নিয়ে আসতে পারি, ঢাকা ইউনিভার্সিটি যদি সেন্ট্রাল টিমে 11টা নতুন প্লেয়ার আসতে পারে, সো 11টা প্লেয়ারের মধ্যে অ্যাটলিস্ট আমি 1 জন 2 জন 3 জন আমরা ফেডারেশনে পুশ করতে পারবো। ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল টিম থেকে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনে পুশ করতে পারবো। আমি শেষ করতে হবে লাস্ট ইভেন হচ্ছে যে স্কোপের অভাব নাই, আমরা টিউশন করাই যারা জেনারেল স্টুডেন্টরা আছি, বাট আমরা তো এখান থেকে কোচিংও করাইতে পারি, আমরা খেলার থ্রুতেও টাকা কামাইতে পারি। সো এইগুলা জায়গাগুলো কাজ করার অনেক জায়গা আছে। নতুন গেম ইন্ট্রোডিউস করা, লেটসে আমি পার্সোনালি আর্চারি একটা গেম ইন্ট্রোডিউস করছি নতুন মেয়েদের জন্য। সো এই জায়গাগুলো কি আমরা ডেভেলপ করতে পারি কিনা? থ্যাংক ইউ। জামিলকে ধন্যবাদ। দর্শক, এই পর্বে এখন আমরা ডাকসু নির্বাচনের ভোটারদের প্রশ্ন নিব। আমাদের সঙ্গে যে শিক্ষার্থী আছেন, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটা করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মারিয়া মিম, আমি রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ছি, আর ঢাকা ইউনিভার্সিটি আমি বাস্কেটবল টিমে আছি। তো আমার প্রশ্নটা আরমান ভাইয়ের কাছে, যে আপনার ইশতেহারের অন্যতম একটা পয়েন্ট যে আপনি মেয়েদের সুরক্ষা নিশ্চিত করবেন, কিন্তু গত 3 সপ্তাহ আগে আপনার নামে এই এলিগেশনটা ছিল যে আপনি জিমে অনুমতি ছাড়া একটা মেয়ের ছবি তুলছেন আর সেটা একটা গ্রুপে পোস্ট করছেন। এখন আপনাকে যখন এই ব্যাপারে কোশ্চেন করা হয়েছে, আপনি বলছেন আপনি পাবলিক প্লেসে ছবি তুলতেই পারেন, আপনি নিজে এটা মানতে চান না এটা এক ধরনের হ্যারাসমেন্ট, যেখানে আপনি নিজেই বুঝেন না যে কোনটা হ্যারাসমেন্ট কোনটা সেফটি, সেখানে আপনি কিভাবে মেয়েদের সেফটি এনশিওর করবেন? প্রশ্ন শেষ, আরমানের উত্তরে যেতে চাই। থ্যাংক ইউ আপনাকে। ছবিটা আমি যদি ওইটার ব্যাপারে বলি, ওইটা হচ্ছে আমাদের ছেলেদের জিমের টাইমে যে জিমের সামনে যে বসে থাকে কর্মচারী, চেয়ারের উপরে বসে পাটা টেবিলের উপরে দিয়ে ফোনে কথা বলতেছিল, এই ছবিটা। সো ওই ছবিটা গ্রুপে পোস্ট দেওয়া হয়েছে যে এরকম কাজ কেউ করবেন না। ইভেন ওই ছবিতে কিন্তু ফেস বোঝাও যাচ্ছে না, ঠিক আছে? আপনাদের কাছে যদি ছবি থাকে আপনি দেখান, ঠিক আছে? তো এটা আমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটি জিম স্কোয়াড গ্রুপের মডারেটর, ওখানে আমাকে ছবিটা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এটা যাতে নোটিস করা হয় যে এই ধরনের কার্যক্রম যাতে না করে। আশা করি উত্তর পেয়েছেন। আপনি ছবিটা গোপনে ধারণ করে সেটা কেন ফেসবুকে পোস্ট করবেন? মালিহার প্রশ্ন। এক্সকিউজ মি, আপনি মালিহার প্রশ্ন। আমাদের কাছে এসে বলেন নাই যে এটা আমরা ভুল করতেছি বা কিছু, আপনি একটা গ্রুপে পোস্ট করছেন এটা, আর তাছাড়া আপনি মানতেও চান না একটা মেয়ের ছবি তোলা পারমিশন ছাড়া সেটা হ্যারাসমেন্ট, সে যে অবস্থায় থাকুক আপনি পারমিশন নিতে পারতেন বা আমাদের কাছে আসতে পারতেন। এইখানে যেটা ছিল এটা হচ্ছে দৃষ্টিকটু ছিল এবং এমন ছবি তোলা হয় না যাতে আপনার কোনো সমস্যা হয়। এবং এইখানে বলতে গেলে যে আপনি আপনার নিজের দোষটা ঢাকতে চাচ্ছেন যে আমি মেয়েদের ছবি তুলছি, কিন্তু ওই ছবিটা দূর থেকে তোলা হয়েছে। এবং এটা কেমন কাজ যে হচ্ছে টেবিলের উপর পা তুলে বসে আছেন, ছেলেরা যাচ্ছে জিমের ভিতরে আসতেছে, আপনাকে দেখতেছে, সবাই এটা নোটিস করছে। তো তখনই আপনি কাছে গিয়ে বলতেন যে আপু আপনার এটা করা উচিত হচ্ছে না, আপনি সেটা করেন না। এটা আপনি ওখানে বলে নাই, কেউ এটা বলে নাই, আপনি বলতে পারতেন। এটা আমাকে আরমান ভাই, আপনি ছবি তুলতে পারছেন, আপনি ভাই আপনি ছবি তুলতে পারছেন, আমরা বলছি উত্তরটা আপনি ছবির কাছ থেকে গিয়ে বলতে পারেন নাই। আরমান ভাই, আপনি আরমান ভাই, ছোট এটা আপনারা বলছেন, কথা বলতে হবে, একজন সবাই একসাথে কথা বললে কেউ শুনতে পাবে না। ছোট বোন, আপনি যে বলতেন যে আপু এভাবে বসলে মানুষজন আসে, একটু তাদের কাছে খারাপ লাগতে পারে, আপনি ভাবলেন ছবি তুলে গ্রুপে পোস্ট করা যাবে, বাট কাছে গিয়ে বলা যাবে না আপু এটা ঠিক হচ্ছে না। আমরা দ্বিতীয় প্রশ্নে যেতে চাই, আমরা দ্বিতীয় প্রশ্নে যেতে চাই। আরেকজন শিক্ষার্থী প্রশ্ন করবেন, করেন নাই। আরেকজন শিক্ষার্থী প্রশ্ন করবেন। জি, আসসালামু আলাইকুম।
আমি তৌসিফ তন্ময়, ফিলোসফি ডিপার্টমেন্টের 20-21 সেশনের। আমার প্রশ্নটা জামি সাহেব আপনার কাছে, যে খেলোয়াড় কোটা নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রতিযোগিতা ভারসাম্যহীন হয়ে উঠেছে, আমার জানা মতে আপনি নিজেও সেই খেলোয়াড় কোটায় ভর্তি হয়েছেন, এবং আপনি এই খেলোয়াড় কোটা নিয়ে কী ভাবছেন এবং আপনার পরবর্তী ইশতেহার আপনি এ ব্যাপারে কিছু বলবেন কিনা? এটি আমি আমরা উত্তরে যাব। শিক্ষার্থী প্রশ্ন করেছেন খেলোয়াড় কোটা নিয়ে, প্রশ্নটা করেছেন জহিন ফেরদৌস জামির কাছে। জামি উত্তরটা দিবেন। আসসালামু আলাইকুম, হ্যালো, থ্যাংক ইউ ভাই কোশ্চেনটা করার জন্য। বাট আমি জানি না আপনি আমাকে নিয়ে কতটুকু স্টাডি করছেন। আমি কিন্তু পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছি। সো 101 থেকে পরীক্ষা দিয়ে ভর্তি হওয়া লাগছে, অ্যান্ড 102, 3 যারা আসছে ওরা কোটা নিয়ে ভর্তি হয়েছে। সো আমি কিন্তু পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছি, ইভেন আমি একজন প্রফেশনাল প্লেয়ার। সো আই নো দ্য পালস, 2 সেক্টরের পালস বুঝি আমি। সো এখন কামিং ব্যাক টু ইয়োর সেকেন্ড কোশ্চেন, যে আমি কি করব নিরসনের জন্য। সো কোটা কিন্তু কনসার্নের জায়গা যেটা, সেটা হচ্ছে যে প্লেয়ার ডিস্ট্রিবিউশন, অ্যান্ড কোটার প্লেয়াররা যখন ডিপার্টমেন্টে খেলে তখন একটা অসম প্রতিযোগিতা সৃষ্টি হয়। সো হোয়াট আই ওয়ান্টেড, অ্যান্ড আমি কথা বলছি অলরেডি আমার বন্ধুদের সাথে, আমার ফেলো টিম মেম্বার সাথে, কারণ যারা ভর্তি হয়েছে উই হ্যাভ বিন থ্রু আ লং জার্নি। একসাথে আমরা 19 খেলছি। সো আমরা অনেক বড় টুর্নামেন্ট হোক, ছোটো টুর্নামেন্ট হোক, উই হ্যাড আ ভেরি লং জার্নি। সো আমি ওদের সাথে কথা বলছি, অ্যান্ড ওটা ওদের কাছে ম্যাটারও করে না বেসিক্যালি। অ্যাকচুয়ালি পার্সোনালি আমার কাছেও ম্যাটার করে না ডিপার্টমেন্টে খেলার, কারণ আই হ্যাভ নাম্বারস অফ মানে টিমস টু প্লে উইথ, বুঝছো, মানে সরি বুঝছেন না। সো জিনিসটা হইতেছে এমন যে আমি 2টা পালসই বুঝি। প্লেয়ার ডিস্ট্রিবিউশন যেটা আছে এটা অসম, অ্যান্ড যেটা বলা হয়েছে যে আমাদের একটা শারীরিক শিক্ষা কেন্দ্র দরকার। যদি কোটার প্লেয়ার নিতেই হয় ভার্সিটি, তাহলে ওই ডিপার্টমেন্টটাকেই টার্গেট করে নেওয়া যায়, কারণ প্লেয়াররা তো বেসিক্যালি জেনারেল স্টুডেন্টের সাথে কম্পিট করতে পারবে না, খুবই অবভিয়াস। অ্যান্ড জেনারেল স্টুডেন্টের পালসটাও এরকম যে একটা কোটার প্লেয়ার যদি আসে তাহলে একটা অসম প্রতিযোগিতা সৃষ্টি হয়। জামি সাহেব, আপনি দীর্ঘদিন যাবৎ খেলতেছেন, বাট ফ্যাক্টরিজ হচ্ছে যে আপনি কি এটা কখনো হচ্ছে যে যারা ওইখানে দায়িত্বরত আছে তাদেরকে অবগত করছেন? 100% ভাই, 100%। লাস্ট টাইম যখন বলা হয়েছে তখন আই ওয়াজ দ্য ওয়ান, যে আমি বলছি যে আচ্ছা ডিপার্টমেন্টের খেলা আমরা না খেলি, আপনি বুঝছেন ভাই। সো ডিপার্টমেন্টের খেলা, ইভেন ভার্সিটি টুর্নামেন্ট যেটা, সো আমরা চাইছিলাম তখন যে আচ্ছা 11টা নতুন প্যাক অফ প্লেয়ার্স খেলুক, যেন আমরা তো খেলি ভাই বেসিক্যালি, 11টা নতুন প্যাক অফ প্লেয়ার্স খেলুক, ওইখান থেকে আমরা কতগুলো প্লেয়ারকে নিতে পারি। বাট দ্য থিং ইজ যে ডিপার্টমেন্ট মানে ভার্সিটির খেলা যখন হয় তখন ভার্সিটি তো জিততে চায়। আপনি যখন ইন্টার ডিপার্টমেন্টে খেলতেছেন তো তখন তো ইন্টার ডিপার্টমেন্টের খেলা, বাট ইন্টার ভার্সিটি যখন আপনি খেলতেছেন তখন আপনি তো ভার্সিটি জিততে যাবেন। টপিক ইজ আওয়ার ইন্টার ডিপার্টমেন্ট। হ্যাঁ, টপিকটা ইন্টার ডিপার্টমেন্ট, টপিকটা যখন ইন্টার ডিপার্টমেন্টে হয় তখন তো আমরাই বলছি আপনি জানতে পারবেন খোঁজ নিলে, যে ভাই তাহলে আমরা ডিপার্টমেন্টের খেলা না খেলি অ্যাটলিস্ট। সো তখন আবার বলছে আচ্ছা যদি আর একটা প্লেয়ার খেলছে তখন আমরা খেলতেছি। সো কনসার্নের জায়গা হচ্ছে আমরা কি কালেকটিভ ভয়েস রেইজ করতে পারতেছি নাকি। সো এই জায়গাটাই হচ্ছে কনসার্ন। আমরা যদি একটা কালেকটিভ ভয়েস রেইজ করতে পারি তাহলে এটা একটা সিঙ্গেল ডিসিশনের ব্যাপার যে আমরা খেলবো না। সেক্ষেত্রে যারা হচ্ছে কোটার মাধ্যমে আসবে তাদের কন্ট্রিবিউশনটা আপনি কিভাবে নিশ্চিত করতেছেন? তারা তো ইন্টার ডিপার্টমেন্ট খেলতেছেন বা আদার, এই জিনিসটা যদি ক্লিয়ার করতেন। সবাই তো আর ন্যাশনাল টিমে খেলে না বা সবাই সুযোগ পায় না, যেমন বিকেএসপির মাধ্যমে আসে, আরও বিভিন্ন ধরনের প্লেয়ার আসে, অনেক প্লেয়ার বের হয়, সবাই তো আর ন্যাশনাল টিমের প্লেয়ার না বা আন্ডার 19 খেলে না, তো তাদেরও তো কন্ট্রিবিউশন লাগবে। আপনি কিভাবে তাদের কন্ট্রিবিউশনটা রাখতে চাচ্ছেন আমাদের প্লেয়ারদের জন্য? আচ্ছা, ভেরি গুড কোশ্চেন। সো কীভাবে কন্ট্রিবিউশন রাখতে যাচ্ছি, যারা প্লেয়াররা বেসিক্যালি ভর্তি হয়, প্লেয়ারদের আসলে ভর্তি করে কেন, এই কোশ্চেনটা আমাকে একটু অ্যান্সারটা দেন তো। মানে কোটার প্লেয়ারদের ভর্তি করে কেন? এটার পিছনে কয়েকটা কারণ থাকতে পারে। একটা হচ্ছে আমাদের দেশকে যারা সার্ভ করে, যারা কোটার প্লেয়ার, যারা আমাদের দেশের জন্য খেলতেছে, এটা হচ্ছে তাদের কিন্তু বিকেএসপি কোনো ইন্ডিভিজুয়াল কিন্তু কোনো ইউনিভার্সিটি নেই, তো তাদের তো রাইট আছে আপনার হচ্ছে গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট হওয়ার। তো তাদেরকে তো একটা বিশ্ববিদ্যালয় অবশ্যই তাদেরকে সুযোগ দিতে হবে তাদের গ্রাজুয়েশন কমপ্লিট করার জন্য, এটা একটা রিজন। আর আরেকটা রিজন হচ্ছে আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো থেকে যে অনেক সম্ভাবনাবী খেলোয়াড় আছে, সেই খেলোয়াড়গুলোকে অনুসন্ধান করা, তাদেরকে দেখা, এটাও কিন্তু একটা দায়িত্ব যারা কোটার মাধ্যমে ভর্তি হয়। ধরেন আমি যদি আপনি কোট করি, যেমন মুরসালিন আছে ফুটবল খেলে, বা তহিদ হৃদয় আছে যারা ন্যাশনাল টিমে খেলতেছে, তারা কিন্তু দেখেন কোটার প্লেয়ার, কিন্তু তাদের কিন্তু আমাদের খেলাধুলায় তারা কিন্তু মাঠে খুব বেশি আছে না, কিন্তু তারা কিন্তু চাইলে একটু দায়িত্ব নিয়ে একটু সময় দিয়ে আমাদের কোন কোন প্লেয়াররা ভালো খেলে বা কাদের ওখান থেকে বাছাই করা, এই জিনিসগুলো কিন্তু তারা চাইলে করতে পারে, একটু সময় দিতে পারে, তারাও কিন্তু হ্যাং আউট করে না। তো বিশ্ববিদ্যালয়ের দায়বদ্ধতার জায়গা থেকে তারা কিন্তু এসে ইন্টার ডিপার্টমেন্ট বা আমাদের বিশ্ববিদ্যালয়ের যে টিমের প্লেয়ারগুলো আছে তাদেরকে তারা দেখতে পারে, তাদের গ্রুমিং এর জায়গাটা কোথায়। জামি কমপ্লিট করেন। জি জি ভাই, তাহলে আপনার অ্যান্সারটা আমি বুঝতে পারছি। সো কোটার প্লেয়ারটা বেসিক্যালি কেন নেয়, প্রত্যেক ইউনিভার্সিটি, আই হ্যাভ বিন স্পন্সার্ড বাই 3 ইউনিভার্সিটিস, প্রাইভেট ইউনিভার্সিটি, যে আমার ইভেন পরীক্ষাও দেওয়া লাগবে না। বাট ঢাকা ইউনিভার্সিটি যখন আমরা আসি, তো ঢাকা ইউনিভার্সিটিকে আমরা ওইভাবে অনার করি, এই জন্যই আসি। এখন কথা হচ্ছে, আপনি বলছেন মোরসালিন তাওহিদ হৃদয়ের কথা। সো মোরসালিন কিন্তু আপনি জানেন কি জানেন না, মোরসালিন কিন্তু জগন্নাথ হলে প্র্যাকটিস করে, আমরা একসাথে ফুটবল খেলি।
সো এই জায়গা থেকে কিন্তু আমরা দুই একটা প্লেয়ারকে টানো এক্সাম্পল আরো আছে অনেক আছে আছে আপনার কথা এখন আর ইন্টারাপশন নয় কোট আমি আপনি যেহেতু মোরসালিনের কথা বলছেন সো মোরসালিন আমরা কিন্তু দুই একটা প্লেয়ারকে ইভেন মানে ট্রায়ালেও নিয়ে গেছি আপনি কি জানেন নাকি আপনি হয়তো জানেন না নাম না বলি আপনি আমার কাছে শুনে নিন কারা আমরা ট্রায়ালেও নিয়ে গেছি সো পার্সোনালি আমরা কিন্তু এইগুলো কাজ করতেছি এখন যেহেতু একটা সুযোগ আসছে কালেকটিভ ভয়েস রেইজ করার একজন প্রতিনিধি হবে সো আমি কারো ইশতেহারে দেখলাম না যে একটা প্লেয়ারকে আমরা ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন অথবা ফেডারেশনে পুশ করবো ভার্সিটি তো কারাতে জুডো খেলার ফার্স্ট সেকেন্ড হয় কয়টা প্লেয়ারকে আমরা ফেডারেশন নিতে পারছি আপনাদের ইশতেহারে তো আমি দেখলাম না আমি কিন্তু আমার ইশতেহারে এটা নিয়ে আসছি মালিহা আগে তারপর মুক্তার আগে মালিহা তারপর মুক্তার আপনাদের যেমন হচ্ছে ইন্টার ডিপার্টমেন্টে পার্টিসিপেশনের একটা ইচ্ছা থাকে আগ্রহ থাকে সেটা ভার্সিটি ইন্টার ইউনিভার্সিটির ক্ষেত্রে সেই আগ্রহটা এরকম থাকে না কেন বা ওই পার্টিসিপেশনটা কম কেন জামি হ্যাঁ যেভাবে ইন্টার ডিপার্টমেন্টে থাকে সেভাবে ইন্টার ইউনিভার্সিটি ইন্টার ডিপার্টমেন্টে পার্টিসিপেশন আমরাই ডিসকারেজ করতেছি আপনি তো কি কোশ্চেন করছেন আমি জানি না ইন্টার ডিপার্টমেন্টে পার্টিসিপেশন তো আমরাই ডিসকারেজ করতেছি কেন এটা কারণ একটা অসম প্রতিযোগিতা যেন না হয় আপনি বুঝতে পারছেন ইন্টার ইউনিভার্সিটিতে আপনাদের রিপ্রেজেন্টেশন না আসতে চাও রিজনটা কি হ্যাঁ ইন্টার ইউনিভার্সিটি তো আমরা খেলতেছি ইন্টার ইউনিভার্সিটি তো আমরা অনেকেই খেলতেছি জামি সাহেবের প্রশ্নের সাথে একটু অ্যাড করতে চাই আপনি অলরেডি ভর্তি হয়েছেন 2020-21 সেশনে অলরেডি থার্ড ইয়ার বা হচ্ছে ওকে আপনি তাহলে থার্ড ইয়ারে এখন পড়তেছেন তো আপনি তো হচ্ছে বিশ্ববিদ্যালয়ে প্রায় 3 বছর বা তার উপরে যাবত বিশ্ববিদ্যালয়ের আন্তঃ ডিপার্টমেন্টগুলোতে খেলতেছেন তো আপনার সেই আগে আপনি 3 বছর যাবত খেলতেছেন বাট হচ্ছে আপনি কোনো ওই সময় কোনো প্রতিবাদের আওয়াজ তুলেননি কেন বা আপনি তো প্রতিবাদ স্বরূপ আদৌ বয়কট করেছিলেন কিনা কোনো ইভেন্ট ভাই আপনি হয়তো জানেন না আপনি আমার ফেসবুকে দেখলেই বুঝতে পারবেন আই ওয়াজ দ্য অনলি গাই যে বলছি ভার্সিটি টিম যখন করা হয়েছে নেপালে যখন আমরা খেলতে যাই তখন টেবিলে বসে করা হয়েছে এটার জন্য একটা কোচ দরকার এটার জন্য একটা ট্রায়াল দরকার সো আই ওয়াজ দ্য অনলি গাই যে শিক্ষার্থী সংসদ থেকে শুরু করে আমার ফেসবুকে পোস্ট দিছি অ্যান্ড আমার জন্য না হইলেও আমরা একটা কালেকটিভ ভয়েস রেজ করতে পারছি এই জন্য পরবর্তীতে একটা ট্রায়াল না হয়েছে এই জন্য কয়েকটা প্লেয়ার নতুন করে অ্যাড হয়েছে আপনি কি জানেন আপনাদের আমি হচ্ছে যে আদারিং করে ফেলতেছি না অ্যাকচুয়ালি লাইক হচ্ছে যে যারা এই প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে আসে তাদের জন্য অনেক জেনারেল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা ভালো খেলা সত্ত্বেও টিমে জায়গা পায় না এটা আপনি বিশ্বাস করেন তো আচ্ছা পাশাপাশি যারা জায়গা পায় তাদেরকেও লো ফিল করানো হয় এবং এটা মেয়েদের হলগুলো থেকে খুব ভালোভাবে বলা হয়েছে সো সেক্ষেত্রে হচ্ছে যে আপনাদের বিশেষ করে তারা একটা এমন বলছে আপনি যেটা বললেন যে আপনার কাছে হচ্ছে ইন্টার ডিপার্টমেন্ট খেলাটা ম্যাটার করে না বাট আপনি জানেন কিনা আমি জানি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের 39,000 শিক্ষার্থীদের কাছেই এটা খুবই ম্যাটার করে এবং ইটস এ পার্ট অফ দেয়ার ইমোশন সো ওই জায়গা থেকে ওই যে আপনাদের কাছে একটা ভেরি প্রফেশনাল বিহেভিয়ার এইটাই হওয়ার কথা অ্যাকচুয়ালি বাট হচ্ছে যে জেনারেল ব্যাকগ্রাউন্ডের যারা তাদের কিন্তু যে ইমোশন আছে ওইটা এক্সপ্রেস করার একটা ওয়ে আছে তো সেই জায়গায় তাদেরকে বিভিন্ন সময়ে লো ফিল করানো হয় এইটা যেমন কর্তৃপক্ষের একটা দায় আছে অ্যাট দ্য সেম টাইম আপনাদেরও একটা দায় আছে সরি টু সে লাইক দ্যাট হ্যাঁ এইটাই ভাই আপনি যেটা বলছেন আমি তো এতক্ষণ এইটাই বললাম যে আমরা যারা প্রফেশনাল প্লেয়ার আছি সো আমরা অন অ্যান্ড অফ কিন্তু টুর্নামেন্ট খেলি আপনি আমার কথা মিসকোট করতেছেন যে আমাদের কাছে ম্যাটার করে না অবভিয়াসলি ম্যাটার করে আমরা ডিপার্টমেন্টের অংশ ভাই একটু আগে বলছেন না ম্যাটার করে আমি ওইভাবে আপনি টোন ওইভাবে ধরতে হবে আপনি তো আমাকে করতেছেন সো দ্য থিং ইজ যে অবভিয়াসলি ম্যাটার করে ডিপার্টমেন্টে এনিথিং রিগার্ডলেস অফ এনি সিচুয়েশন আমাদের ডিপার্টমেন্ট অবভিয়াসলি ম্যাটার করে এন্ড ডিপার্টমেন্টকে তো আমরা সার্ভ করি ডিপার্টমেন্ট আমাদের সার্ভ করে এটা একটা মিউচুয়াল কোলাবোরেশন এখানে আমি শর্ট প্রশ্ন দেই পয়েন্ট অফ অর্ডার হবে না এই ইস্যুতে আপনি আপনার প্রচারণায় একটা জেনারেল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আপনাকে বেস্ট অফ লাক বলে নাই যারা বলছে সবাই প্রফেশনাল আপনি এটা দ্বারা কি বুঝাইলেন দ্যাট মিন্স হচ্ছে আপনার শিক্ষার্থীদের প্রতি আপনার বার্তাটা কি আপনি কি জেনারেল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদেরকে উন করেন নাকি হচ্ছে শুধুমাত্র যারা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড তাদেরকেই উন করতে চান এবং তাদেরকে নিয়েই আপনি সামনে এগোতে চান আমি এই ব্যাপারে একটু জানতে চাই আচ্ছা জামি এটা একটু পরিষ্কার করবেন এরপর আমরা আবার আরেকজন স্টুডেন্টের প্রশ্ন জি বলুন আপনি সো ভাই আমার যারা উইশ করছে সো ওরা কিন্তু ভার্সিটিরও স্টুডেন্ট না অনেকে পুরো ন্যাশনাল টিমের মানে ন্যাশনাল টিমের সবাই করছে কিন্তু এটা দ্বারা তো আপনি এটাই বোঝাচ্ছেন আমি লেট মি ফিনিশ মাই আনসার সো আমারে কিন্তু ভাই পুরো ন্যাশনাল টিমের প্লেয়াররাই উইশ করছে এটা কিন্তু ভার্সিটি আপনি যদি কোট আনকোট করে ভার্সিটি দেন তাহলে কিন্তু হবে না তো দ্য থিং ইজ আই হ্যাভ বিন দ্যাট প্লেস অ্যান্ড তারা আমার জন্য শুভকামনা জানাইছে কারণ দে হ্যাভ দ্যাট ট্রাস্ট অন মি অ্যান্ড যদি ভার্সিটি স্টুডেন্টের কথা বলে দেখেন তাহলে আই হ্যাভ নাম্বারস অফ সাপোর্টার্স যারা আমার জন্য ভাউচ করছে আপনি হয়তো জানেন ঠিক আছে ওকে আমরা আরেকজন শিক্ষার্থীর প্রশ্নে যেতে চাই আচ্ছা লাস্ট জি প্লিজ দ্য থিং ইজ এখন ভাই আপনি কি বলছিলেন উত্তর পেয়েছেন আচ্ছা ভাই না লাস্ট আমার তো ন্যাশনাল টিমের করছে বাট সরি আমি আপনার পার্সোনালি কোনো কথা বলতে চাই নাই বাট আপনার একজন উইশ করছে রবিন মিয়া হু ইজ নট ইভেন আ প্লেয়ার সো হাউ ক্যান আ নন প্রফেশনাল প্লেয়ার
wish you and you upload it on your profile? খুব সংক্ষেপে। ওইটা হচ্ছে যে সে হচ্ছে যে আমার বড় ভাইয়ের জায়গা থেকে করেছে, নট নেসেসারিলি যে হচ্ছে যে ইউনিভার্সিটির অনেকেই আমাকে করেছে, সবাই এটা সবাই আপনি আমাদের বড় দেখেছেন। ভাই ভাই চাপ না নাই। শুভকামনা তো But- জানাতেই পারে, শুভকামনা যে কেউ জানাতে পারে। আপনারা প্রার্থী হয়েছেন, আপনাদেরকে তো শুভকামনা জানাবেই। আমরা পরের প্রশ্নে যেতে চাই। আরেকজন শিক্ষার্থী, ডাকসু নির্বাচনের ভোটার, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করবেন। আসসালামু আলাইকুম, আমার নাম হাসিবুর রহমান, জাপানিজ স্টাডিজ বিভাগের 2য় বর্ষের একজন শিক্ষার্থী। একটু আগে জামি ভাইকে যে কোশ্চেনটা করা হলো তার সাথে একটা জিনিস অ্যাড করতে চাই। তিনি এখানে বড় মুখে বললেন যে তিনি ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন এবং তার পরবর্তী যেসব ব্যাচে কোটার খেলোয়াড়রা আছেন তারা ভর্তি পরীক্ষা ছাড়াই এসেছেন। এখানে আমার প্রশ্ন হচ্ছে, তিনি যে ওই যারা ভর্তি পরীক্ষা ছাড়াই এখানে এসেছেন তাদের দিয়ে প্রচারণা চালাচ্ছেন, আমাদের মনে কি তাদের পক্ষে এক প্রকার বৈধতা প্রদান করা হচ্ছে না, যে তারাও এক প্রকার আমার মতো এসেছে, যে তা আমার মতো পরীক্ষা দিয়ে এসেছে, এই টাইপের? জামি ভাই ভার্সিটিতে থ্যাংক ইউ। ভার্সিটিতে যখন একজন ভর্তি হয়, সো ওরা কিন্তু ভার্সিটির মেম্বার, আমাদেরই ফ্যামিলির অংশ। সো আমরা তাদের ডিজোন করতে পারি না। এটা আপনি যে কোশ্চেন করছেন এটা খুব একটা ইররেলিভেন্ট। সো আমরা কিন্তু তাদের ডিজোন করতে পারি না। অ্যান্ড আমরা কিন্তু মানে উই আর প্রাউড বেসিকলি যে উই হ্যাভ দ্যাট মানে নাম্বারস অফ প্লেয়ার্স যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, অনেক টপ লেভেলে, বাংলাদেশে একদম টপ লেভেলে রিপ্রেজেন্ট করে। সো আমরা তো তাদের ডিজোন করতে পারি না, অ্যান্ড উই হ্যাভ টু রেসপেক্ট দেম। এখন কামিং ব্যাক টু ইউর সেকেন্ড কোশ্চেন, ভার্সিটির এই যে যারা আসছে এটাকে আমি সাপোর্ট করি? নো। লাস্ট ইয়ার আপনারা হয়তো জানবেন কেউই ভর্তি হয় নাই, ন্যাশনাল প্লেয়ার যারা আছে, কারণ উই হ্যাড এ কালেকটিভ ভয়েস, যেটাতে বলা হয়েছে, ইভেন আমিও ছিলাম ওই জায়গায়, যে একটা অ্যাটলিস্ট মানে ডিরেক্ট ভর্তি হওয়ার চেয়ে অ্যাটলিস্ট একটা পরীক্ষা দিয়ে ভর্তি হোক। সো পরীক্ষায় আসছে, পরীক্ষা হয়তো অনেকে অ্যাটেন্ড করে নাই, অনেকে অ্যাটেন্ড করছে, হয় নাই। সো ভার্সিটি কিন্তু ন্যাশনাল প্লেয়ার লাস্ট ইয়ার ভর্তি হয় নাই, আপনারা জানেন। বিকেএসপি কিছু প্লেয়ার ভর্তি হয়েছে হ্যাঁ, বাট ন্যাশনাল প্লেয়ার কিন্তু ভর্তি হয় নাই। সো আমরা কিন্তু তাদের ডিজোন করতে পারি না, তারা আমাদেরই পার্ট অ্যান্ড আমরাও তাদের পার্ট। আমরা যদি কোলাবোরেশন না করি, আমরা যদি তাদের সাথে নাই মিশি, তাহলে আমরা নিজেরা গ্রো করবো কেন? এটা তো ছোট মন মানসিকতার একটা প্রশ্ন। জি, আমরা এই প্রশ্নের উত্তরটাও পেয়েছি। আমরা আরও একজন শিক্ষার্থীর প্রশ্ন নিব, আমরা প্রশ্নটা নেই আগে। আসসালামু আলাইকুম, আমি হিরা আহমেদ, ডিপার্টমেন্ট হচ্ছে ওয়েসেল। আমি 24-25 সেশনে একজন শিক্ষার্থী এবং ভোটার। আমার প্রশ্নটা হচ্ছে আলামিন ভাইয়ের কাছে। এখানে সবাই বড় বড় ব্যাকগ্রাউন্ডের ক্যান্ডিডেট আছেন, আপনি আসলে কোন ব্যাকগ্রাউন্ডে আছেন, মানে খেলাধুলায় আপনার ব্যাকগ্রাউন্ড কি, এটা একটু জানতে চাই। আর আপনি কোনো দলের সাথে সম্পৃক্ত কিনা এটাও একটু ক্লিয়ার করুন। জি, আমরা এই প্রশ্নের উত্তরটা আলামিনের কাছ থেকে নেব। অ্যাকচুয়ালি হচ্ছে যে আমি কীভাবে চিন্তা ভাবনা করতেছি, এবং আমার ডিপার্টমেন্টের মেয়েরা যখন লিবারেল মেয়ে অ্যাট দ্য সেম টাইম কনজারভেটিভ মেয়েরা যখন একই সাথে খেলাধুলা করতে পারতেছি, আমি যখন ওই পরিবেশ তৈরি করতে পারতেছি, দ্যাট মিনস আপনার বুঝতে হবে যে হচ্ছে যে আমি ওইটা নিয়ে ভাবি এবং ওইটা নিয়ে আমি দীর্ঘদিন কাজ করতেছি। এবং ফার্স্ট ইয়ার থেকেই আমি হচ্ছে যে খেলাধুলার সাথেই সম্পৃক্ত, আমার হলেও খোঁজ নিতে পারেন, আমার ডিপার্টমেন্টেও খোঁজ নিতে পারেন। আর আপনি আরেকটা যেটা বললেন যে আমি কোনো দলের সাথে সম্পৃক্ত কিনা, হ্যাঁ অবশ্যই আমি একটা দলের সাথে সম্পৃক্ত, এবং সেটা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাথে সম্পৃক্ত, এবং আমি বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকেই কিন্তু ইলেকশন করতেছি। জি, উত্তরটা পাওয়া গেছে। আপনার প্রশ্ন আছে? মেয়েদের ইন্টার ডিপার্টমেন্ট ম্যাচ শুরু হয়নি কেন? এবং সেটা নিয়েই তো আমরা কাজ করতে চাই। এই বিষয়ে কি আপনার প্রশাসনের সাথে কথা হয়েছে? না, আমার প্রশাসনের সাথে কথা হয়নি, এবং এটা আমি কিভাবে দেখিয়েছি। নিশ্চিত করেন যে মেয়েদের ইন্টার ডিপার্টমেন্টটা চালু হবে? সেটার জন্যই তো আমাদের কাজ করতে হবে। আপনি কি কথা বলেছেন? আপনি কথা বলেছেন চালু হয় নাই কেন? আপনি চালু হয় নাই কেন? চালু হয় নাই কেন? হয়নি কারণ হচ্ছে আমাকে বলা হয়েছে মেয়েদের 6টা টিম আনা হোক আগে, তারপর খেলা হবে। এবং যখন 6টা টিম আমি আনতে পারি নাই, আপনি কি ইংলিশ ডিপার্টমেন্টে যোগাযোগ করছিলেন? আমি আমার পক্ষে তো 84টা ডিপার্টমেন্টে যোগাযোগ করা সম্ভব না সেই জায়গায় না দাঁড়িয়ে। আমি যখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে কথা বলেছি, এবং আমাদের কিন্তু অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টের মেয়েদের একটা ফুটবল টিম আছে, এবং আমি যখন প্রশাসনের সাথে কথা বলি আমাকে বলা হয় যে আপনারা 6টা টিম আনেন তারপর খেলা শুরু করা যাবে, নাহলে শুরু করা যাবে না। যদি আপনি আমাদের শিক্ষার্থী সংসদ 2টা গ্রুপ রয়েছে, আপনি যদি ওইখানেও পোস্ট করতেন, আমি যদি দেখতাম, হয়তো আপনি পোস্ট করেছেন কিনা আমি জানি না, আমি যদি দেখতাম তাহলে হয়তো আপনার সাথে আমি যোগাযোগ করতাম। বাট আনফরচুনেটলি আলামিন এখন তো কনসার্নে নিয়েছেন নাকি? আচ্ছা, জামির একটা প্রশ্ন আছে আলামিনের কাছে। আমার একটা কোশ্চেন আছে। গো হেড। আচ্ছা, সেটা হচ্ছে যে আলামিন সরকার উল্লেখ করেছে যে ফার্স্ট ইয়ার থেকে সেই খেলাধুলার সাথে সংযুক্ত। তো আমি দেখতেছি যে সে হচ্ছে সম্প্রতি একটা টুর্নামেন্ট, যে ফুটসাল টুর্নামেন্টের কথা বললে, সেটা হচ্ছে সম্প্রতি একদম রিসেন্ট। এর আগে কোনো টুর্নামেন্ট আপনি লঞ্চ করেছেন কিনা যেখানে নারী পুরুষের ছিল? আমি হয়তো জানি না, আপনি এটা ক্লিয়ার করবেন। এবং আর আপনি যেটা করছেন ফুটসাল টুর্নামেন্ট, এটাকে আপনি ডাকসুকে কেন্দ্র করে করছেন কিনা, যে শো অফের জন্য আমি ডাকসুতে ক্যান্ডিডেট হব, আমি সবাইকে দেখাবো আমি একটা টুর্নামেন্ট অ্যারেঞ্জ করছি? উত্তর দিবেন আলামিন। অনেক সুন্দর প্রশ্ন বন্ধু। ওইটা ফ্যাক্টিস হচ্ছে যে আমি ওইটা এই জুলাই অভ্যুত্থানের আগে থেকেই
অর্থাৎ 2023 বা 22 থেকে, প্রবলি এক্সাক্ট ডেটটা আমি বলতেছি না, বাট আমাদের 3টা টুর্নামেন্ট হয়েছে এবং 3টা টুর্নামেন্টেই হচ্ছে যে আমাদের মেয়েরা অংশগ্রহণ করতেছে। এটা জুলাইয়ের আগে থেকে মেয়েদের অংশগ্রহণটা নিশ্চিত করা হয়েছে ডিপার্টমেন্টে, আপনি খোঁজ নিতে পারেন। আর যেটা বললেন হচ্ছে ওইটা ডাকসুকে কেন্দ্র করে কিনা, না ওইটা ডাকসুকে কেন্দ্র করে না, ওইটা হচ্ছে যে 16ই জুলাইকে আসলে কেন্দ্র করে। কারণ 16ই জুলাই নিয়ে অনেকেরই অনেক ধরনের হচ্ছে যে আমরা জানি তাদের এইটা নিয়ে হচ্ছে যে চুলকানো রয়েছে, সেটাকে আসলে হচ্ছে যে ওভারকাম করার জন্য। কারণ 16ই জুলাই আপনারা জানেন যারা হলগুলোতে ছিল তাদের কিন্তু এই মিনি গণ অভ্যুত্থান যেটা আমরা বলি, হল থেকে ছাত্রলীগকে বিতাড়িত করার যে ব্যাপারটা, সেটিকে অনেকেই হচ্ছে রিকগনাইজ করতে চায় না। সো ওই জিনিসটাকে সামনে নিয়ে আসার জন্য আমি ওইটারই টি শার্ট পরে আসি, ওইটাকে সামনে নিয়ে আসার জন্যই এটা একটা জাস্ট ইভেন্ট ছিল হলগুলোর মধ্যে, নট নেসেসারিলি হচ্ছে যে ডাকসুর জন্য। ইয়েস, উত্তরটা পাওয়া গেছে। জামির প্রশ্ন। ভাই আমার কথা হচ্ছে যে এনিওয়ান ক্যান বি অর্গানাইজার, স্পন্সর পাইলে যে কেউ অর্গানাইজ করতে পারবে, আমি আরেকজনকে দিলে ওই স্পন্সর অর্গানাইজ করে দিতে পারবে। বাট হোয়াট উই সিক ইজ, আমরা এটা খুঁজি যে কারা খেলার বিষয়ে বেশি জানে অ্যান্ড কারা খেলোয়াড়দের প্রপারলি নিয়ে আসতে পারবে। সো আমি জানি না আপনি জানেন কি, মানে আমাদের সেন্ট্রাল ফিল্ডে যে মাঠটা আছে, সো এটা কিন্তু মানে একদিন বৃষ্টি হলেই জমে থাকে, খুবই জরুরি বিষয়। সো এইটার মানে প্রতিকার কি করা যায় ভাই বলেন তো? ওইটা বলতেছি, এর আগে হচ্ছে যে আপনাকে আরেকটা জিনিস আমি বলি যে যারা পলিসি মেকার তারা আসলে হচ্ছে কি কি পলিসি এক্সিস্ট করে। এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল। আপনি যাদের এক্সেপশন নলেজ দিবেন এরা নট অ্যান এক্সাম্পল। আপনি মানে আপনি মিলাই দেখেন, আপনি তো হচ্ছে যে স্টার্টিং ফ্রম বিসিবি ডিপার্টমেন্টে, আমি কি শেষ করি ডিপার্টমেন্টে আমি বলে নেই, আপনি আপনার ডিপার্টমেন্টে বাকিদের খেলাধুলার জন্য কি কি করেছেন? আপনার ডিপার্টমেন্টে কি মেয়েদের পার্টিসিপেন্ট আছে? ভাই আমি তো পলিটিক্যাল পার্টির খুব টপ অর্গানাইজেশন মানে অর্গানোগ্রামে নাই যে আমি একটা স্পন্সর নিয়ে আমি অর্গানোগ্রামে যাওয়ার আগেই 2022 সালে মুক্ত রাখতে চাচ্ছি ভাই। আপনি যদি রাজনীতি করে আসেন খেলাধুলায় তাহলে তো আপনি খেলাধুলার পলিটিক্যাল পার্টিকে সার্ভ করবেন। 2022 সাল থেকেই আমাদের ডিপার্টমেন্টে মেয়েদের খেলাধুলাটা হচ্ছে যে শুরু হয় এবং সেটার যতগুলো মানুষ সামনে ছিল তার মধ্যে আমি অন্যতম ছিলাম। আর আপনি যেটা বললেন যে আমি পলিটিক্যাল পার্টির জন্য সার্ভ করব কিনা, ডেফিনেটলি না। এর কারণ হচ্ছে আমি সাধারণ শিক্ষার্থীদের হচ্ছে যে প্রতিনিধি হয়ে যাচ্ছি। আরেকটা জিনিস আপনাকে আমি জানাই দিতে চাই যে আপনি জানেন কিনা যে বাংলাদেশের সকল জায়গায়, নট নেসেসারিলি যে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়, শুধুমাত্র এইখানে না, সকল জায়গাতেই প্রশাসন আগে ছিল একটা দলের কুলে, এখন আরেকটা দলের কুলে উঠে গেছে। এবং আপনি যখন তাদের সাথে ডিল করতে যাচ্ছেন তারা কিন্তু একবারে পুরোপুরি পলিটিক্যাল একটা হচ্ছে যে এই মানুষজন, তাদের সাথে যখন আপনি ডিল করতে যাবেন তখন আপনার ওই ধরনের গার্ডস থাকতে হবে। গার্ডস না থাকলে এরকমই হবে, আপনি শুধু জাস্ট বলছেন, জানাইছেন এবং সেটা নিয়ে হচ্ছে যে এখনো কোনো ধরনের স্টেপ নেওয়া হয় নাই। আর আমি সেটা বলছি এবং আমার ডিপার্টমেন্টে সেটা বাস্তবায়ন হয়েছে। আমি যদি ওইখানেও হাত দিই তাহলে আপনার বিশ্বাস করতে হবে আমি ওইখানেও এটা বাস্তবায়ন করতে পারবো। যেটা হচ্ছে যে ও যেটা বললো যে হচ্ছে ইন্টার ডিপার্টমেন্ট মেয়েদের টুর্নামেন্ট শুরু হবে কিনা, যদি আমি নির্বাচিত হই তাহলে আমি আপনাকে দেখাই দিব এবং হচ্ছে যে ইনশাআল্লাহ। একটু শেষ করি। আমার কোশ্চেনটা হচ্ছে যে আপনি তো মানে হচ্ছে মানে আপনি যে আমি আপনাকে বলছি যে কি করা লাগবে সেটা একটু দেন। ওকে, এখন হচ্ছে যে ওইটার টেকনিক্যাল দায়িত্ব কি আলামিন সরকার থাকবে? কোনটা টেকনিক্যাল দায়িত্ব? ওই আপনি ক্রীড়া সম্পাদক নির্বাচিত হবেন, আপনি জানবেন না মাঠে কি করা লাগে, তাইলে তো হইলো না ভাই। এইটা তো একটা বেসিক। আমি বলি আপনাকে আমাদের কি করা লাগবে, ড্রেনেজ না ভাই, মাঠে ড্রেনেজ সিস্টেম হয় না, মাঠে হচ্ছে যে আরো মাঠে ড্রেনেজ সিস্টেম হয় না ভাই, মাঠে ফিল্টার মাঠ হয়, ক্রিকেট মাঠ, ফুটবল মাঠ, ফিল্টার মাঠ হয়, ড্রেনেজ সিস্টেম মাঠে হয় না। এন্ড হচ্ছে মাঠটাকে 3 ফুট উঁচু করতে হবে। আমি বলি আপনাকে, আমি বলি নাই ওইটার দায়িত্ব হচ্ছে যে আমি থাকবো এবং সব কিছু বলার সুযোগ ওইটার টেকনিক্যাল আমারে বলার সুযোগ দেন। মাঠটা যদি 3 ফুট উঁচু না করি তাহলে আপনি 1000 ড্রেনেজ সিস্টেম করেন, ড্রেন আবার ওইটা তলায় যাবে। আপনি ফিল্টার মাঠ করবেন, মাঠে কখনো ড্রেনেজ সিস্টেম হয় না। সেকেন্ড থিং ইজ ভাই, সেকেন্ড থিং ইজ ওয়েট ভাই, আমি একটু শেষ করি, আমার একটু শেষ করতে দেন। সেকেন্ড থিং ইজ আপনি রাজনীতি করে ক্রিয়াঙ্গনে যাচ্ছেন, আমরা তো চাই ক্রিয়াঙ্গনটা রাজনীতি মুক্ত থাকুক। আপনি তো অলরেডি আপনি তো অলরেডি একটা পার্টির প্রতি বায়াস, আপনি ওই পার্টির প্রতি দায়বদ্ধ। রিয়াজু কি একই কথা বলতে চাচ্ছে? সে একটা রাজনৈতিক দল গ্রহণ করে, আমরা জানি স্বজনপ্রীতি বা যত ধরনের সমস্যা আছে সব রাজনৈতিক কারণে হয়, তাহলে সে কিভাবে নিশ্চিত করবে তার দল থেকে এটা মুক্ত হবে? আপনি তো অলরেডি একটা রাজনৈতিক দলের সাথে দায়বদ্ধ, আপনি তো অর্গানোগ্রামে আছেন, আপনি তো মানে তাকেই সার্ভ করবেন ফার্স্টে। আপনি বলছেন শক্ত মেরুদণ্ডের কথা, শক্ত মেরুদণ্ডের কথা আসেন না আমার সাথে, আমরা স্বতন্ত্র নির্বাচন করি, দল থেকে আমার মতো পদত্যাগ নেন। ওকে, আমি আপনার প্রথম পার্টটার উত্তর দিতে চাই। আপনার হচ্ছে টেকনিক্যাল নলেজ অনেক বেশি, এটা আপনি বোঝানোর চেষ্টা করলেন। টেকনিক্যাল নলেজটা এতই বেশি যে আপনি হচ্ছে জসীমউদ্দিন হল মাঠকে টার্ফ বানাইতে চান। আপনি জানেন কিনা আমি জানি না, জসীমউদ্দিন হল মাঠের চারপাশে 4টা হল রয়েছে এবং শুধুমাত্র ওইটা ফুটবল মাঠ না যে আপনি টার্ফ বানিয়ে ফেলবেন। ওইটাকে যদি আপনি বদ্ধ করে ফেলেন বা খোলাও যদি রাখেন, ওইটাকে টার্ফ করে রাখলে
যে ওইটাকে যদি আপনি টাফ বানিয়ে ফেলেন, ওইটা হচ্ছে যে ওই হলের শিক্ষার্থীরা বা 4 হলের শিক্ষার্থীদের উপর কেমন প্রভাব পড়বে, এইটা আপনি জেনেছেন কিনা আমি জানি না। আপনি বলতেছেন যে উইমেন স্পোর্টস কমপ্লেক্স করে ফেলবেন, কারণ আমার মতো যারা প্লেয়ার আছে, আমরা ফুটবল খেলে আমার ইনজুরি হয় 2 সিজন বসে থাকা লাগে, ওইটাকে প্লেয়াররা ইনজুরি হয়ে যায়। মাঠটাকে ন্যাচারালি প্রপারলি হচ্ছে যে যদি ঠিক করা হয় তাহলেই হচ্ছে যে ইনজুরি প্রপারলি সমস্যাটা ঠিক করবেন। আপনি তো এখানে ঘাসিও উঠাইতে পারবেন, ওখানে সব সময় হাঁটা চলা করে। সবসময় একটা টার্ফ থাকে, হ্যাঁ, হোয়াট ইউ ক্যান ডু, রাতের বেলা হয়তো আপনি অন্য কিছু করতে পারবেন। আমি আপনাদের বলি, টার্ফ যদি হয় তাহলে আপনি ওই জায়গায় বসতে পারবেন, আপনি ওখানে আলাপ দিতে পারবেন, আড্ডা দিতে পারবেন। আমি নিজে শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, বেশ কয়েকজনের সাথে। টার্ফ করা কোনোভাবে পসিবল না, খুব রাশ থাকে, কিন্তু ওইটাকে আমরা চাইলে সংস্কার করতে পারি, তদারকিতে রাখতে পারি, কিন্তু সেটা কোশ্চেন ছিল না। আলামিন সরকারের কাছে যে কোশ্চেন করা হয়েছে সেটার উত্তর এটা ছিল না। তাকে বলা হয়েছে সে একটা রাজনৈতিক দলকে সার্ভ করে, সেই রাজনৈতিক দল কিভাবে স্বজনপ্রীতিমুক্ত রাখবে। তার দল বৈষম্য বিরোধী যে আন্দোলন, তারা তাদের অনেক পক্ষই বিভিন্ন চাঁদাবাজিতে যুক্ত, বিভিন্ন ভিডিও আছে, ফুটেজ আছে, তারা যে চাঁদাবাজি করবে না, তারা সেখানে যে স্বজনপ্রীতি দূর করবে, কিভাবে করবে সেটা সংযুক্ত করা হয়েছে প্রশ্নের সঙ্গে। আমি টু দ্য পয়েন্ট উত্তর দিবেন আলামিন, টু দ্য পয়েন্ট উত্তর দিবেন। আপনি হচ্ছে যে আমার ব্যাকগ্রাউন্ডটা একটু খোঁজ নেবেন, দেখবেন যে আমি এগুলোর সাথে কখনো সম্পৃক্ত ছিলাম কিনা। কারণ হচ্ছে যে যাদেরই পলিটিক্যাল পার্টি মানুষজন থাকে, সেক্ষেত্রে হচ্ছে যে অন্যায় সবাই যে হচ্ছে যে ভালো হবে ব্যাপারটা এরকম না, অনেকেই সুবিধাভোগী হবে এবং হচ্ছে যে সুবিধা নেওয়ার চেষ্টা করবে, এটা খুবই স্বাভাবিক। আর হচ্ছে যে আমি যখন হচ্ছে যে নির্বাচিত যদি হই, আমি শিক্ষার্থীদের প্রতিনিধি হব, আমাকে কিন্তু ডাকসুটা নির্বাচিত আমার যে রাজনৈতিক দল সে নির্বাচিত করতেছে। আপনি দলের প্রেসার হইতে পারেন, দলের প্রেসারে আপনি অনেক কিছু করতে পারেন, স্পন্সর নিয়ে এসে আপনি লুট করতে পারেন, আমি ওই প্রেসারে পড়ি না। আপনি কিভাবে বলতেছেন আমি দলের প্রেসারে চেঞ্জ করে লিফলেট বানাই কিভাবে বলতেছেন? আপনি সার্ভ করবেনই পলিটিক্যাল পার্টি। আমি যদি সার্ভ করতাম, আমি আপনাকে আরেকটা জিনিস জানাই, আমি কিন্তু রিয়াজ আমি একটু বলে নেই, আমি কিন্তু 16 জুলাইয়ের আগেও হলে ছিলাম এবং আগেও একটা পলিটিক্যাল পার্টির সাথে সম্পৃক্ত ছিলাম, এটা আপনারা জানেন কিনা আমি জানাই দিচ্ছি। তো ওইখানে যদি আমার যদি গার্ডস না থাকতো, তাহলে হচ্ছে যে আমি তাদের পার্টকেই সার্ভ করতাম, আমি কিন্তু সেটা সার্ভ করিনি। আমি কিন্তু আমার যখন সময় হয়েছে, যখন আমি বুঝেছি যে আমার আসলে এখান থেকে সরে আসা উচিত এবং আমার এই টপিকটা শেষ করব আমরা। রিয়াজ, এই টপিক আমরা শেষ করব, আর একটা প্রশ্নে যাব। আমার সংগঠন কত দিনের আপনি বলেন? আমার সংগঠন কত দিনের? আপনার সংগঠন আপনি বলেন কত দিনের, কতদিন হইছে? আপনি বলেন কতদিন হইছে? আপনি বলেন আপনার সংগঠন কত দিনের? আপনার সংগঠন এতদিন বছর হয়নি। এই ক্যাম্পাসে সবার আগে আপনার হচ্ছে কমিটি দিছে কারা? আপনার কমিটি বাকসাস। সবার শুনুন বাকসাস দিছে না? এই বাকসাস ছাত্রছাত্রীদের ক্রিয়াঙ্গনে বা ক্রিয়া রিলেটেড তারা কি প্রবলেম সলভ করছে, কি ভয়েস রেজ করছে, যা বলেন, এটা বলেন, আপনি বলেন আমাদের। আচ্ছা জামি আরেকটা প্রশ্ন অ্যাড করবেন। জিনিসটা হচ্ছে ভাই 16 আমাদের যে অভ্যুত্থানটা গেছে তার আগে তো আপনি অলরেডি একটা পার্টিকে সার্ভ করে আসছেন। আই ডোন্ট কোট আনকোট, আমি কোট করতেও যাবো না, আপনি আমার বড় ভাই, আমি আপনার অনেক ভালোবাসি। সো এনিওয়েজ, সো আপনি হচ্ছে একটা পার্টিকে সার্ভ করছেন, দেন আরেকটা পার্টিকে সার্ভ করতেছেন, এখন আপনি কাকে সার্ভ করবেন? এখন আপনি যে নির্বাচিত হবেন, আপনার যে স্টার্টিং ফ্রম ইউর ইলেকশন এন্ড অল দোস ফান্ডিং, পরিষ্কার কাকে সার্ভ করবেন? এখন আপনি কাকে সার্ভ করবেন? আমি যাদের ভোটে নির্বাচিত হব তাদেরকেই সার্ভ করব ফার্স্ট থিং। আর হচ্ছে যে আপনি ওইটা যে টেনে নিয়ে আসলেন, ওইটা যারা হলগুলোতে থাকতো এটা তারা সবাই জানে। আপনি হলগুলোতে গিয়ে হলে থাকার জন্য সরকারি ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ত থাকতে হতো। ইট ওয়াজ এ ট্রেডিশন এবং এটা সকল পলিটিক্যাল পার্টি চেয়েছে। এবং সেই জায়গায় আমার পলিটিক্যাল যে ছাত্র সংগঠন রয়েছে সেটা কিন্তু এবং ক্লিয়ারলি বলে দিয়েছে যে একাডেমিক ক্রিয়ায় কোনো রাজনীতি হবে না, এবং তারা কিন্তু হলগুলোতে কোনো ধরনের কমিটি দেয়নি। এবং আপনিও জানার কথা, আমি যতদূর জানি আপনি আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন। জি, যেই ভোটারদের জন্য এই আয়োজন, তেমন আরেকজন ভোটারের প্রশ্ন নেব আমরা। হ্যালো, আমি মেহেদি হাসান মুন্না, 24-25 সোশ্যোলজি। আমি আলামিন ভাইকে একটা কোয়েশ্চেন করতে চাই। ভাই প্লিজ আমার উত্তরটার সঠিক উত্তর দিবেন, ঘুরাবেন না। আমার প্রশ্ন হলো যে এতগুলা হাই প্রোফাইল জামি ভাইয়ের মতন এখানে আরও অনেকেই আছে, তাদের থেকে আমি কেন আপনাকে ভোট দিব? আপনার পার্সোনাল অ্যাচিভমেন্ট কি? এবং আপনার যদি কোনো পার্সোনাল অ্যাচিভমেন্ট না থাকে, আপনি স্টুডেন্টদের কিভাবে ওই পার্সোনাল অ্যাচিভমেন্টে নিয়ে যাবেন, ওইটা আমাকে একটু ক্লিয়ারলি বলবেন। আলামিন, একদম টু দ্য পয়েন্ট। আপনার প্রশ্নে যে হচ্ছে যে ওই যে আমাদের যে বিশ্ববিদ্যালয়ে প্রশাসন রয়েছে, প্রশাসন যখন হচ্ছে যে ডাবি টিম ঠিক করে, তখন যে হচ্ছে যে বায়াসনেস থাকে, এটা হচ্ছে যে অলরেডি জামি সাহেবও স্বীকার করছেন। ওই বায়াসনেসটা আপনার কথার মধ্যে সূক্ষ্মভাবে চলে এসেছে। কারণ আপনি বলতেছেন সে হাই প্রোফাইল অনেক বেশি, এখন হাই প্রোফাইল হলেই সে ভালো সংগঠক হবে, এটার সবচাইতে বড় উদাহরণ কিন্তু কাজী সালাউদ্দিন সাহেব। দীর্ঘদিন কাজী সালাউদ্দিন সাহেব দীর্ঘদিন,
হ্যাঁ, টু দ্য পয়েন্টই আমি আনসার দিচ্ছি। কাজী সালাউদ্দিন সাহেব দীর্ঘদিন বাফুফেকে সার্ভ করার পরও আমাদের ফুটবল কোন জায়গায় গিয়ে ঠেকেছে এটা আপনি জানেন। সো দ্যাট মিনস হচ্ছে যে আপনাকে হাই প্রোফাইল খেলোয়াড় হয়ে আপনাকে হচ্ছে যে স্পোর্টস সেক্রেটারি হতে হবে বা অর্গানাইজার হতে হবে, ব্যাপারটা এরকম না। আমি আমার ডিপার্টমেন্টে খেলেছি এবং আপনার জ্ঞাতার্থে আরেকটা জিনিস জানাই রাখি, আমার যে ডান হাঁটুর এসিএলটা ছিঁড়া, দ্যাটস ওয়াই হচ্ছে যে আমি 2-3 বছর যাবত 3 বছর যাবত হচ্ছে যে খেলাধুলার মোটামুটি বাইরে আমি, বাট সকল সময়েই হচ্ছে আমার ডিপার্টমেন্টে এবং আমার হলে যতগুলো হচ্ছে যে ক্রীড়া রিলেটেড যতগুলো ইভেন্ট হয় সবগুলোর সাথেই সম্পৃক্ত। দ্যাটস ওয়াই হচ্ছে যে আমার সেন্ট্রাল ফিল্ডে বলেন বা ডাবি টিমে বলেন কখনো ট্রায়াল দেওয়ার সুযোগ হয়নি। আপনি আশা করি উত্তরটা পেয়েছেন। যে আমরা আরেকটা প্রশ্নে যেতে চাই, আরেকজন শিক্ষার্থীর প্রশ্ন। না, আমরা আরেকজন শিক্ষার্থীর প্রশ্নটা নিব। রিলেটেড রিলেভেন্ট। আপনি 10 সেকেন্ড। আপনি যার কথা বলছেন কাজী সালাউদ্দিন, লাস্ট 16 বছরে ওনার নামে দুর্নীতির মানে অভিযোগের অভাব নাই ভাই। এন্ড বাফুফেকে কিভাবে সার্ভ করছে উই নো ভেরি ওয়েল ভাই। আপনারা যারা খেলার জগতের মানুষ আমরা খুব ভালো জানি যে কাজী সালাউদ্দিন সাহেব বাফুফের কি উপকার করছে আর কি ক্ষতি করছে। আপনিও তো খেলার জগতের মানুষ, এজন্যই ওই সালাউদ্দিন সাহেবকে টেনে আনা। আচ্ছা, আরেকজন ভোটারের প্রশ্ন। আমি রিপোর্ট 20-21 সেশন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে আপুর প্রতি। আপু, আমরা জানি যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের ক্রীড়াক্ষেত্রে প্রতিযোগিতা কম, এটা আমরা মেনে নিচ্ছি এবং নারীদের ক্রীড়াক্ষেত্রে অংশগ্রহণ বাড়ানো উচিত। বাট আপনি যদি নির্বাচিত হন তখন কি শুধু নারীদেরকেই ফোকাস করবেন নাকি ছেলেদের জন্য কিছু করবেন? এবং আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে আমাদের জামি ভাইয়ের প্রতি। জামি ভাই বলছে জসিমউদ্দিন হলের মাঠকে একটা টার্ফ করবে, শুরুতেই বলছেন। উনি হয়তো হাই প্রোফাইল লোক, কারণ নেপাল ঘোরাফেরা করে, হয়তো জসিমউদ্দিন হলের মাঠে যান না। আমরা যারা হলে থাকি শুধু ওই 4টা হলেই না, মহসিন হল, সূর্যসেন হল সহ সবার একটা সন্ধ্যার পরে আড্ডার স্থল হয় জসিমউদ্দিন হল মাঠ। এই 4টা হলের মাঠের পোলাপানদের সন্ধ্যার পরে আড্ডার জন্য আপনি কি মানে উপরে কোনো ছাউনি নির্মাণ করবেন কিনা যে জসিমউদ্দিন হল মাঠকে টার্ফ মাঠ? রিপনকে ধন্যবাদ। আগে প্রশ্ন করেছেন মালিহার কাছে, আমরা মালিহার প্রশ্নের উত্তরটা নেই আগে। আমি স্টুডেন্টদের রিপ্রেজেন্টেটিভ হয়ে এখানে এসেছি এবং ফার্স্ট ইয়ার থেকে শুধু যে আমি মেয়েদের অংশগ্রহণেই কাজ করেছি ব্যাপারটা এমন না, ছেলেদের টিম কিভাবে ম্যানেজ করে এবং স্পোর্টস কিভাবে টুর্নামেন্ট নামায় সেই বিষয়ে আমি কাজ করেছি এবং শিক্ষার্থীদের কাছ থেকে ওরা খেলায় কী ধরনের প্রবলেম ফেস করে সেই সব জিনিস নিয়ে আমি কথা বলেছি এবং সেটার জন্য প্রথমেই আমি যে কাজটা করতে চাই একাডেমিক ক্যালেন্ডারের সাথে স্পোর্টস ক্যালেন্ডারটা অ্যালাইন করতে চাই। এবং আমি স্পোর্টস ক্যালেন্ডারটা কীভাবে বানাবো, স্পোর্টস ক্যালেন্ডারটা আমি বানাবো যে আমাদের 20 ধরনের স্পোর্টস আছে পুরো বিশ্ববিদ্যালয়ের মধ্যে। এর মধ্যে আমি কিছু আছে ইন্টার ডিপার্টমেন্ট, কিছু হয় হচ্ছে হল ভিত্তিক। তো আমার কাজ হবে, আবার কিছু স্পোর্টস আছে হচ্ছে সিজনাল, যেমন হচ্ছে আমি হিট ওয়েভের সময় আমি ক্রিকেট, ফুটবল এইসব ম্যাচ রাখতে পারবো না, সেই সময় আমি ইনডোর গেমের প্রতি ফোকাস করব। যখন উইন্টার থাকবে তখন বাস্কেটবল টুর্নামেন্ট যেন ইন্টার ডিপার্টমেন্ট আয়োজন করা যায় এবং হ্যান্ডবল, ব্যাডমিন্টন, ভলিবল, হকি এই ধরনের খেলা, শুধু গদবাদা ফুটবল আর ক্রিকেট ছাড়াও আমাদের বিশ্ববিদ্যালয়ে ওই সব স্পোর্টসও যেন করা যায় সেই বিষয়ে হচ্ছে আমি কাজ করব। এবং এছাড়া একটা ব্রেক রাখবো, আমাদের শিক্ষার্থীরা যারা হচ্ছে এখান থেকে বাইরে গিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করে ইন্টার ইউনিভার্সিটি ম্যাচ খেলে তাদের জন্য যেন একটা গ্যাপ থাকে, যে ওই গ্যাপে তারা পার্টিসিপেট করতে পারছে। এবং এছাড়া আমাদের ওয়াটার পলো যেই গেমটা হয় সেই গেমটা এবং সিজন এবং ইন্টার ডিপার্টমেন্ট আর হল ভিত্তিক আলাদা আলাদা করে স্পেসিফাই করে একটা ক্যালেন্ডার তৈরি করব। জামি ভাই কোশ্চেনটা আবার একটু ক্লিয়ারলি। জসিমউদ্দিন হলের আপনি জসিমউদ্দিন হলের মাঠকে টার্ফ করবেন। এখানে এখন হচ্ছে জসিমউদ্দিনের মাঠে যে আমরা হচ্ছে সন্ধ্যার পর হলপাড়া 4টা হলের স্টুডেন্ট এবং আমাদের মহসিন সূর্য স্টুডেন্টরা আড্ডা দেয় এবং সাবেক স্টুডেন্টরাও ওইখানে এসে আড্ডা দেয়, ওইটা আমরা দেখি। আপনি হয়তো হাই প্রোফাইল লোক, বাইরে থাকেন, দেখেন না। আপনি তাদের জন্য কি করবেন? যখন আপনি হয়তো জানেন আমি জসিমউদ্দিন আমার বন্ধুদের সাথে প্রত্যেকদিনই প্রায় ফুটবল খেলতাম যতক্ষণ না আমি ইনজুরি হয়েছি। অ্যান্ড কামিং ব্যাক টু ইউর সেকেন্ড কোশ্চেন, সেটা হচ্ছে আমার এইভাবে গ্লোরিফাই বা অথবা ডিমেইন করার কিছু নাই। যদি আপনারা মানে আমরা যারা আড্ডা দিই সন্ধ্যার পর, আমরা যারা হলপাড়ার আছি আড্ডা দিই ভাই, আমরা তো দাঁড়াই আড্ডা দিই, টার্ফ হলে তো বৈশাখ আড্ডা দিতে পারবো। বাট তার চেয়েও বড় কথা ভাই, আমি শেষ করতে হবে, সার্কাস্টিকলি আমরা একটু রিয়েল কথায় আসি, সেটা হচ্ছে যে আমরা যদি একটা, আমরা প্রত্যেক ভার্সিটিতে একটা করে টার্ফ আছে, আপনারা জানেন কি জানেন না। সো এটার ছাদের ব্যবস্থার তো দূরের কথা, মানে আমরা একটা ফ্যাসিলিটিস তৈরি করতে চাই। আমাদের কিন্তু ফুটসাল ন্যাশনাল টিমে 7 জন ঢাকা ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ গেছে। আপনারা আমরা শেষ করছি, আমরা কিন্তু চাইলে আমরা শেষ করছি, আমরা শেষ করছি, লোকও ঢুকতে পারবে না আমার ভিতরে। টার্ফ কিন্তু কেন্দ্রীয় মাঠে করা যাবে, আমরা চাই ভাই যে আমরা আচ্ছা ওকে 6 জনকেই বলছি আমাদের শেষ করতে হবে। দর্শক, ডাকসুদা স্টুডেন্টস ভয়েসের আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই জায়গায়
একই সময় আগামীকাল আমাদের সঙ্গে যোগ দিবেন স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক যারা সম্পাদক প্রার্থী আছেন, তারা জয়েন করবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যমুনা টেলিভিশনের সঙ্গেই থাকবেন।